আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টুডেস লেকচার। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে বিটা ফাংশন, গামা ফাংশন, মাল্টিপল ইন্টিগ্রাল। আমরা ফার্স্ট আলোচনা করব হচ্ছে বিটা ফাংশনের ডেফিনেশন নিয়ে। আমাদের ফার্স্ট ইউলারিয়ান ইন্টিগ্রাল মানে বিটা ফাংশন হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ইন্টিগ্রেশন যার লিমিট হচ্ছে 0 to 1 x এর পাওয়ার m minus 1 1 minus x n minus 1 dx, where m greater than 0 আর n greater than 0। অবশ্যই এখানে x এর পাওয়ার m minus 1 x এর পাওয়ার যে n minus 1 m n টা অবশ্যই 0 এর চেয়ে বড় হতে হবে। আর তখন এই স্পেশাল কাইন্ড অফ ইন্টিগ্রেশনটাকে বলবো হচ্ছে আমরা বিটা ফাংশন, এবং ডিনোট করব হচ্ছে যে বিটা m কমা n দ্বারা, বিটা m n দ্বারা। ওকে, তাহলে বিটা m n সমান 0 to 1 x এর পাওয়ার m minus 1 1 minus x x minus dx, যেখানে হচ্ছে m n greater than 0। ওকে, গামা ফাংশন। তো গামা ফাংশন ডিনোট করা হয় হচ্ছে গামা এন দ্বারা। এইখানে যে চিহ্নটা আছে গামা, যে আলফা বিটা গামা ক্যাপিটাল যে লেটার আছে গামা, কিছুটা হচ্ছে টাও এর মতো, সেটা হচ্ছে যে গামা ফাংশনের ডিনোটের জন্য ব্যবহার করা হয়। ওকে, তো গামা এন হচ্ছে স্পেশাল কাইন্ড অফ ইন্টিগ্রেশন যার লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি x এর পাওয়ার n minus 1 e টু দি পাওয়ার মাইনাস x হচ্ছে dx। ওকে, তো এখানে আমি একটু বলে রাখি, আমরা যখন গামা ফাংশনের প্রবলেম করব সেটা হচ্ছে যে গামা n সমান, দেখেন x এর পাওয়ার n minus 1, যদি আমি গামা 1 বের করি তাহলে 1 গামা p হলে সেই জাস্ট এই n এর জায়গায় রিপ্লেস করে দিলে আমরা সেই ভ্যালুগুলো পেয়ে যাব। ওকে, তো আমাদের এই 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 লেকচারে যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো সলভ করার জন্য বিটা ফাংশনের যেমন এই সূত্রটা লাগবে, গামা ফাংশনের সূত্রটা লাগবে, এবং আরো কিছু সূত্র লাগবে, এবং যে সূত্রগুলো লাগবে কিছু 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 সূত্র আমরা এই এই লেকচারে হচ্ছে যে আমরা সলভ করব। সিমিলার এইখানে হচ্ছে যে গামা n সমান হচ্ছে এটা। তো গামা 1 সমান আমরা 1 জানি, যেমন ফ্যাক্টরিয়াল 1 সমান 1, ফ্যাক্টরিয়াল 0 সমান হচ্ছে 1। ওকে, তারপরে আসতেছে হচ্ছে যে আমাদের এনাদের আরেকটা সূত্র আছে হচ্ছে যে গামা n প্লাস 1 সমান n n গামা। যদি আমাদের n প্লাস 1 যদি n প্লাস 1 গামা হয় তাহলে এক কম, মানে যে যত গামা থাকবে তার এক কম গামা হয়ে যাবে, এবং সে এক কমটা বের হয়ে যাবে। তার মানে n প্লাস 1, একটা পার্টিকুলার এক্সাম্পল হিসেবে ধরেন আপনার 10 প্লাস 1 গামা, দ্যাট মিন্স 11 গামা। তো 10 প্লাস 1 গামা সমান লিখতে পারবো হচ্ছে 10 গামা। ওকে, তো এই গামার সাথে হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে গামা n প্লাস 1 সমান সমান হচ্ছে আমাদের n ফ্যাক্টরিয়াল। তার মানে হচ্ছে পার্টিকুলারলি যদি আমি বলি যে 11 গামা, দ্যাট মিন্স 10 প্লাস 1 গামা সমান হচ্ছে 10 ফ্যাক্টরিয়াল। ওকে, তো আমরা ফার্স্টে এটা প্রমাণ করব গামা ফাংশনের ডেফিনেশন অনুসারে, যে সেটা হচ্ছে যে গামা 1 সমান 1, যেটা আমি এখানে সূত্র আকারে বলে দিয়েছিলাম যে আমাদের এই প্রবলেম, এই সূত্রগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তো আমরা ফার্স্টে এই প্রবলেমটা করব যে গামা 1 সমান 1। আর আমাদের এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের লাস্ট লেকচার। তো এখানে আমরা অনেকগুলো প্রবলেমই আমার এখানে আছে, আমি অত বেশি খুব বেছে বেছে কয়েকটা প্রবলেম আপনাদের সাথে হচ্ছে যে বেশি বেশি কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো গামা 1 সমান 1 প্রমাণের জন্য আমাদের হচ্ছে যে গামা n অথবা গামা p, যে গামা ফাংশনের যে ডেফিনেশনটা আছে, এখানে আমরা এখানে সূত্রটা করেছিলাম হচ্ছে n দিয়ে, আমরা এখানে p দিয়ে রিপ্লেস করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো গামা p সমান 0 টু ইনফিনিটি x এর পাওয়ার p মাইনাস 1, যেহেতু আমাদের এই প্রবলেমের প্রমাণটা আছে হচ্ছে গামা 1 সমান 1 প্রমাণ করতে হবে, তার মানে আমাদের এই p এর জায়গায় হচ্ছে রিপ্লেস করতে হবে 1 দ্বারা রিপ্লেস করার পরে হচ্ছে যে x এর পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট মিন্স x এর পাওয়ার পরবর্তীতে আমরা এটা 0 পেয়ে যাব, তার মানে এটা আমরা 1 পেয়ে যাব, তারপরে e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x থেকে যাবে। ওকে, ঠিক তাই, যে x এর পাওয়ার 0 e টু দি পাওয়ার মাইনাস x, পরবর্তীতে x এর পাওয়ার 0 সমান হচ্ছে 1। ফাইনালি হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x এর ইন্টিগ্রেশনের রেজাল্টটাই হচ্ছে উইথ লিমিট 0 টু ইনফিনিটি, সেটাই হচ্ছে গামা 1 এর ভ্যালু, এবং এটা আমরা প্রমাণ করব হচ্ছে 1। ওকে, e টু দি পাওয়ার মাইনাস x এর ইন্টিগ্রেশন আমরা জানি হচ্ছে যে মাইনাস e টু দি পাওয়ার x। তো পরবর্তীতে হচ্ছে আমরা আবার লিমিট বসাবো, লোয়ার লিমিট বসাবো, ডিফারেন্ট ইন্টিগ্রাল আমরা এটা শিখে আসছি যে এটা হচ্ছে একটা থিওরেম, ফান্ডামেন্টাল থিওরেম ইন্টিগ্রাল ক্যালকুলাসে, যে প্রথমে আমরা আপার লিমিট বসালে টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তারপরে মাইনাস, আর এখানে মাইনাস মিলে এখানে হয়ে যাচ্ছে প্লাস, আর এই টু দি পাওয়ার 0 এখানে হচ্ছে যে পরবর্তীতে লোয়ার লিমিট আমরা বসিয়ে দিয়েছি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান হচ্ছে 0। ওকে, রিমেম্বার এটা আপনারা সূত্র আকারে মনে রাখতে পারেন। ই টু দি পাওয়ার আপনারা ক্যালকুলেটরে দেখতে পারেন যে ই এর পাওয়ার যত আপনি
ছোট করবেন, যে এর পাওয়ার -1, এর পাওয়ার -2, এর পাওয়ার -10, এর পাওয়ার -100, তত ক্ষুদ্র হতে থাকবে। এর পাওয়ার -10 ই দেখবেন আপনি দশমিকের পরে 4টা 5টা শূন্য পেয়ে তারপর একটা সংখ্যা পাচ্ছেন। এর পাওয়ার 100 হলে দশমিকের পরে 50টা জিরো পাওয়ার পরে কিছু একটা সংখ্যা পাবেন। তো দশমিকের পরে 50টা বা 100টা জিরোর পরে কোন একটা সংখ্যা পাওয়া মানে সেটা টেস্ট টু আসলে জিরো। তো আর এর পাওয়ার 100 যদি এত ক্ষুদ্র ভ্যালু হয়, এর পাওয়ার -ইনফিনিটি, যেটা আমি হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের প্রথম লেকচারে আপনাদের সাথে কথা বলেছি, যে এর এর আপনার হচ্ছে যে -ইনফিনিটি হচ্ছে যে অসীম একটা ক্ষুদ্র নাম্বার, অসীম একটা ক্ষুদ্র নাম্বার, যেটা হচ্ছে যে ইনফিনিটির একটা চেঞ্জ, এটা আসলে অনেক ক্ষুদ্র নাম্বার, এটার এক্সিস্টেন্স নাই, বাট এটা দ্বারা বোঝানো হচ্ছে যে অনেক ক্ষুদ্র একটা নাম্বার। তাহলে অনেক ক্ষুদ্র দিয়ে যখন আমি বা অনেক ছোট একটা নেগেটিভ নাম্বার দিয়ে যখন এর পাওয়ার অনেক ছোট একটা নাম্বার নেব, সেটা তখন রেজাল্ট জিরো পাবো। অথবা আপনারা মনে রাখতে পারেন যে এর পাওয়ার -ইনফিনিটি টেন্ডস টু হচ্ছে জিরো। ওকে, আর এর পাওয়ার জিরো বা এক্স এর পাওয়ার জিরো সমান সমান 1, তারপর আমাদের এই প্রমাণটা হয়ে গেল। নেক্সট আমি আলোচনা করব হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল 0 সমান হচ্ছে 1। ফ্যাক্টোরিয়াল 0 সমান 1 এটা প্রমাণ করার জন্য আমাদের হচ্ছে যে এই সূত্রটা লাগবে, সে যে ফ্যাক্টোরিয়াল সাথে গামার সম্পর্ক, যে গামা n প্লাস 1 সমান সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা কাজে লাগাই আমরা হচ্ছে যে এই প্রমাণটা করব। ওকে, তো আমাদের ফ্যাক্টোরিয়াল 0 সমান 1, তাহলে সূত্রটা আমরা একটু অন্যভাবে লিখে নিচ্ছি। সেটা হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল n সমান হচ্ছে, জাস্ট এটাকে একটু উল্টাই নিচ্ছি আর কি, লেফট কে রাইট আর রাইট কে জাস্ট ইন্টারচেঞ্জ করে নিচ্ছি। তো ফ্যাক্টোরিয়াল n সমান হচ্ছে গামা n প্লাস 1, যেহেতু আমাদের প্রমাণে আছে ফ্যাক্টোরিয়াল 0, তাহলে n কে রিপ্লেস করতে হবে হচ্ছে 0 দ্বারা। তাহলে n কে 0 দ্বারা রিপ্লেস করলে এখানে হয়ে যায় 0 প্লাস 1, আর 0 প্লাস 1 হচ্ছে 1, আর গামা 1 সমান হচ্ছে 1। আমরা হচ্ছে যে ফার্স্ট যে প্রবলেমটা एग्जांपल নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে গামা 1 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে 1 ফ্যাক্টোরিয়াল 0 সমান 1। ওকে, আমি একটা জিনিস একটু এখানে পয়েন্ট আউট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা ফ্যাক্টোরিয়াল 1 সমান 1 জানি, ফ্যাক্টোরিয়াল 2 সমান 2 ইনটু 1, ফ্যাক্টোরিয়াল 3 সমান হচ্ছে 3 ইনটু 2 ইনটু 1, ফ্যাক্টোরিয়াল 4 সমান হচ্ছে 2 ইনটু 3 ইনটু 1। কিন্তু এই ফ্যাক্টোরিয়াল 0 ক্যালকুলেটরে আপনারা দেখতে পারবেন সেটা 1, সেটা হচ্ছে যে আপনার বাই ডেফিনেশন বা একটু এক্সেপশনাল ওগুলোর মতো করে এটা যাবে না যে ফ্যাক্টোরিয়াল 0 সমান 1। তো এখন হয়তো আপনাদের কাছে ক্লিয়ার যে ফ্যাক্টোরিয়াল আমরা গামা ফাংশনের মাধ্যমে ফ্যাক্টোরিয়াল 0 সমান 1 এই জিনিসটা আমরা প্রমাণ করলাম। ওকে, তো নেক্সট হচ্ছে যে আমরা হচ্ছে যে বিটা ফাংশনের দুটো প্রবলেম নিয়ে আলোচনা করব। যে বিটা ফাংশন হচ্ছে আপনার সিমেট্রিক দেখেন, যে বিটা এম এন কে যদি বিটা মানে এম এর জায়গায় এম দ্বারা রিপ্লেস করি আর এম কে এম দ্বারা, মানে যে এটা একে অপরকে যদি অল্টার করে দিই তবু ভ্যালুটা আসলে আমাদের সেম থাকবে, এটাকে বলে সিমেট্রিক প্রপার্টি। তো এই সিমেট্রিক প্রপার্টিটা প্রমাণের জন্য তাহলে বিটা এম এন সমান আমরা বিটা এন এম টা প্রমাণ করব। ওকে, তাহলে আমরা বিটা এম এন সমান বিটা ফাংশনের ডেফিনেশন হিসেবে 0 টু 1 x এর পাওয়ার m - 1 1 - x n - 1 dx। ওকে, এখন এই প্রমাণটা করার জন্য আমাদের কি করতে হবে, একটু মনে রাখতে হবে যে কি রিপ্লেস করতে হবে। 1 - x সমান যদি আমরা y ধরে নেই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে যে x সমান 1 - y। এখানে যদি x টাকে এই পাশে নিয়ে আসেন, y টাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে দেখেন x সমান 1 - y। তো আমরা ভেরিয়েবলটা আসলে চেঞ্জ করে দিচ্ছি। আমাদের এই বিটা ফাংশনের যে ভেরিয়েবলটা ছিল আমাদের x, আর আমরা এটাকে y এ কনভার্ট করে নিচ্ছি। তাহলে আমরা 1 - x এর জায়গায় y রিপ্লেস করব এই জায়গায়, আর এখানে আবার x আছে, তাহলে এই কারণে x এর ভ্যালুটা বের করে নিয়েছি। আবার এখানে dx এর ভ্যালুটাও আমাদের লাগবে, তাহলে dx সমান হচ্ছে আমরা -dy পেয়ে যাচ্ছি। তো আমাদের বিটা ফাংশনের লিমিট ছিল 0 টু 1, আর এই লিমিটটা হচ্ছে আপনার x এর লিমিট। তাহলে যেহেতু আমাদের x কে y এ কনভার্ট করে নিচ্ছি, তাহলে এই যে লিমিটটা আছে লিমিটটাকে হচ্ছে y এ কনভার্ট করে নিতে হবে, আমরা সেটাই করে নিচ্ছি। তো আমাদের সম্পর্কটা x y এর কিন্তু এটা যে 1 - x সমান y, 1 থেকে x বাদ দিলে সেটা হচ্ছে y এর সমান। তাহলে x এর ভ্যালু যদি 0 হয় তাহলে 1 - 0 সমান হচ্ছে y। তার মানে x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু হচ্ছে 1। দেখেন এখানে সেটাই করা আছে, x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু 1। ওকে, নেক্সট হচ্ছে যে x এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 - 1, তাহলে y এর ভ্যালু হয়ে যাচ্ছে 1 - 1 মানে দেখবে 0, তার মানে y এর ভ্যালু হচ্ছে 0। তার মানে x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু 0। তার মানে আমাদের নতুন যে লিমিট y এর লিমিটটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 1 টু 0। ওকে,
তাহলে বিটা mn সমান হচ্ছে 1 to 0, তাহলে x এর ভ্যালু আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে 1 minus y, এই যে এখানে x এর জায়গায় আমরা হচ্ছে x এর 1 minus y রিপ্লেস করে দিচ্ছি, পাওয়ার ছিল আমাদের m minus 1, আর 1 minus x সমান আমরা প্রথমেই ধরে নিয়েছি হচ্ছে যে y, এখানে y নিয়ে নিয়েছি, আর dx এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস dy। ওকে, পরবর্তীতে এই মাইনাসটাকে সামনে নিয়ে আসা যায়, নিয়ে এসে এটা আমরা একটু সাজাই রেখে নিয়েছি যে ওয়াইটাকে সামনে নিয়ে আসছি, এই ওয়াইটাকে এখানে সামনে নিয়ে আসছি, আর এখানে এই সামনেরটাকে এখানে আমরা পিছনে নিয়ে আসছি। ওকে, তো এখন আমাদের যে ইন্টিগ্রেশনের আমাদের সেকেন্ড একটা প্রপার্টি ছিল যে যদি এই লিমিটটাকে যদি আমি অল্টার করে দেই যে 1 to 0, আর এর আগের লেকচারে আমরা মানে ডেফিনিট ইন্টিগ্রালের ফার্স্ট লেকচারে আমরা যে পাঁচটা প্রপার্টি করেছি, তার সেকেন্ড প্রপার্টিটাই ছিল হচ্ছে যে যদি আপনার হচ্ছে যে লিমিট ইন্টারচেঞ্জ করা হয় লোয়ার কে আপার কে লোয়ার, তাহলে আমাদের একটা সেম ভ্যালু আসে বাট একটা নেগেটিভ সাইড চলে আসে। ওকে, এই কাজটা এখানে আমাদের করা হচ্ছে যে আমাদের 1 to 0 আছে, আমরা যখন 0 to 1 লিখবো তাহলে তখন এইখানে একটা -1 এবং ওই প্রপার্টি ইউজ করার কারণে -1 এ এটা প্লাস হয়ে গেছে, আর এখানে যা আছে তাই আছে, এবং আমার এখানে দেখেন এই সাইড নোটটা দেওয়া আছে যে a to b f of x dx সমান সমান মাইনাস b to f of x dx, মানে আসলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা সেম থাকতেছে, শুধু আমাদের একটা মাইনাস চলে আসতেছে। ওকে, আমাদের প্রথম প্রপার্টিটা ছিল যে ইন্টিগ্রেশনের যদি ভেরিয়েবল গুলো চেঞ্জ করে দেওয়া হয় তাহলে আমাদের মানের গুলো চেঞ্জ হয় না, মানে x এর জায়গায় z অথবা y এর জায়গায় x আমরা যদি রিপ্লেস করে দিই আমাদের ভ্যালু গুলো চেঞ্জ হয় না, তাহলে আমাদের এখানে যে জায়গায় y আছে সেই জায়গাতে আমরা x দ্বারা রিপ্লেস করে দিতে পারি এই প্রপার্টি অনুসারে, তাহলে আমাদের মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে এই জাস্ট x এর জায়গায় যে জায়গায় x আছে আমরা সেই জায়গায় y রিপ্লেস করে দিচ্ছি। এখন এখানে একটু দেখেন যে এটা হচ্ছে এই বিটা ফাংশনের এই সূত্রটা এখানে আছে। তো বিটা ফাংশনের যে সূত্রটাতে সেটা ছিল হচ্ছে যে 0 to 1, এখানে পাইছি আমার x এর পাওয়ার n minus 1, বাট বিটা ফাংশনে ছিল হচ্ছে m minus 1, আর এখানে ছিল হচ্ছে n minus 1, বাট আমরা পেয়েছি হচ্ছে উল্টাটা। তো এই কারণে আমরা হচ্ছে যে এখানে বিটা mn না পেয়ে আমরা যেহেতু x এর পাওয়ার m থাকলে বিটা m হয়, তাহলে x এর পাওয়ার n থাকলে এখানে n হবে, তার মানে এটা হচ্ছে বিটা nm, এটা হচ্ছে বাই ডেফিনেশন অনুসারে, তার মানে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। ওকে, তো আমাদের নেক্সট एग्जांपल যেটা হচ্ছে যে বিটা mn সমান প্রমাণ করতে হবে 2 0 to 2 by 2 sin এর পাওয়ার 2 minus 1 থিটা আর cos এর পাওয়ার 2n minus 1 থিটা d থিটা। ওকে, তাহলে বাই ডেফিনিশন হিসেবে বিটা ফাংশনের বিটা mn সমান তো আমরা এটা জানি। হ্যাঁ, তো এখানে আমাদের প্রমাণে আছে হচ্ছে sin থিটা cos থিটা, তাহলে এখানে এই প্রত্যেকটা প্রবলেমে তার আসলে সেই প্রবলেমটা সলভ করার জন্য কিছুটা হিন্টস দেওয়া থাকে, আসলে এটা আমাদের টেকনিক বলতে পারেন, একটা টেকনিক মনে রাখা বা একটা হিন্টস একটা ক্লু দেওয়া থাকে, যে ক্লু দিয়ে আমাদের করতে হবে। যেহেতু এই বিটা mn সমান এটা প্রমাণ করতে বলছে এবং এখানে sin cos থিটা মানে ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে, তার মানে এই বিটা mn ফাংশনের দ্যাট মিন্স x কে অবশ্যই sin অথবা cos দ্বারা রিপ্লেস করতে হবে, এবং সেটাই করা হয়েছে এখানে, যে আমরা x কে sin স্কয়ার থিটা দ্বারা রিপ্লেস করব, তাহলে dx সমান সমান এই sin স্কয়ার থিটা ডিফারেন্সিয়েশন, ডাইরেক্টলি তো sin থিটা থাকলে cos থিটা হতো, যেহেতু sin স্কয়ার থিটা তাহলে এটা হবে, প্রথমে আমাকে এটা ধরে নিতে হবে যে এটা হচ্ছে sin থিটা যদি x হয় তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার, আর x স্কয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তার মানে হচ্ছে 2 sin থিটা, যেহেতু এটা x না sin থিটা, তার মানে আবার এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি হচ্ছে cos থিটা, তাহলে dx সমান পেয়ে গেলাম আমরা 2 sin থিটা cos থিটা d থিটা। তো আমরা এইখানে বিটা ফাংশনে ছিল হচ্ছে আমার x ভেরিয়েবল, আমরা কনভার্ট করে দিয়েছি থিটায়, তার মানে আমাদের লিমিটটাকে কনভার্ট করতে হবে। এখন এই লিমিটটা কনভার্ট করতে গেলে আমাদের সম্পর্ক x আর থিটার কিন্তু এটা যে x সমান সমান হচ্ছে sin স্কয়ার থিটা। ওকে, তাহলে আমরা প্রথমে একটু দেখি, আমাদের প্রথমে যে লিমিটটা ছিল সেটা হচ্ছে আমাদের 0, তাহলে এই জিরোটা হচ্ছে যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তার মানে এই জিরো ভ্যালুটা হচ্ছে x এর ভ্যালু 0 1, লোয়ার লিমিট আমাদের দুইটা হচ্ছে x এর ভ্যালু। তাহলে প্রথমে লোয়ার লিমিটটা আলোচনা করি, যে এই লোয়ার লিমিটের ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এখানে যদি আমি 0 বসাই sin স্কয়ার থিটা সমান সমান 0, sin থিটা সমান সমান 0, তাহলে থিটা সমান সমান sin ইনভার্স 0, অথবা sin থিটা সমান সমান যদি 0 হয় তাহলে থিটা সমান সমান 0 হয়, অথবা আপনারা এখানে যদি 0 পাচ্ছি তাহলে sin স্কয়ার থিটা দ্যাট মিন্স sin থিটা সমান সমান 0, তাহলে থিটা সমান সমান sin টাই পাশে নিয়ে আসলে sin ইনভার্স 0, ক্যালকুলেটর চাপলে sin ইনভার্স 0 এর ভ্যালু পাবেন হচ্ছে আপনি 0, তার মানে x এর ভ্যালু যদি 0 হয় তাহলে থিটার ভ্যালু আমি হচ্ছে 0 পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে x এর ভ্যালু 1, তার মানে এখানে হচ্ছে 1, তাহলে sin স্কয়ার থিটা সমান সমান 1, sin থিটা সমান সমান হচ্ছে 1, তাহলে থিটা সমান সমান sin ইনভার্স 1, তার মানে বাই ক্যালকুলেটর, অথবা আপনারা হয়তো অনেকেই জানেন যে sin ইনভার্স 1 হচ্ছে পাই বাই 2 অথবা 90 ডিগ্রি, দ্যাট মিন্স x is equal to 1 সমান থিটা সমান পাই বাই 2। ওকে, তো এইখানে দেখেন আমাদের যে প্রমাণটা আছে সেই প্রমাণের লিমিটটা কিন্তু 0 to পাই বাই 2। ওকে, আমাদের অলমোস্ট
প্রমাণের কাছাকাছি আমরা চলে এসেছি। তো এখন হচ্ছে আমাদের এই ভ্যালুটা বসাইতে হবে। x এর জায়গায় আমরা রিপ্লেস করব sin স্কয়ার থিটা। ওকে, x এর জায়গায় হচ্ছে আমরা sin স্কয়ার থিটা রিপ্লেস করতেছি 1 - x, তার মানে 1 - sin স্কয়ার থিটা। পরবর্তীতে এই 1 - sin স্কয়ার থিটা সমান আমি লিখতে পারবো হচ্ছে cos স্কয়ার থিটা। ওকে, আর আমাদের কি বসাইতে হবে, dx এর ভ্যালু। দেখেন এখানে dx এর ভ্যালু হচ্ছে 2 sin থিটা cos থিটা d থিটা। ওকে, তাহলে এই লাইন থেকে এখানে যা আছে, এখানে sin স্কয়ার হচ্ছে m-1, এখানে এক্সপোনেনশিয়াল বা সূচকের সূত্র কি, যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেই পাওয়ার গুলা হচ্ছে দুইটা বাইকে যদি পাওয়ার থাকে সেগুলো গুণ হয়ে যায়। এখানে আমাদের sin স্কয়ার এর উপরে 2 পাওয়ার আছে, আবার তার উপরে পাওয়ার আছে m-1, তার মানে এটা গুণ হয়ে যাবে। গুণ হইলে হচ্ছে 2m-2, এবং এটাই এখানে করা হয়েছে। সিমিলারলি এখানে 1 - sin স্কয়ার থিটা সমান ত্রিকোণমিতির সূত্র অনুসারে যে 1 - sin স্কয়ার থিটা সমান হচ্ছে cos স্কয়ার থিটা, তার মানে এখানে cos স্কয়ার থিটা, এখন এই 2 গুণ হওয়ার কারণে 2n-1 থিটা হয়ে গেছে। এখানে 2 sin থিটা cos থিটা d থিটা, এখানেও আমি সেটাই রাখছি 2 sin থিটা cos থিটা d থিটা। ওকে, তো এখানে আমাদের এই কনস্ট্যান্টটা প্রপার্টি অনুসারে হচ্ছে যে ইন্টিগ্রেশনের প্রপার্টি অনুসারে এই কনস্ট্যান্ট সামনে চলে আসবে। আর এখানে সূচকের সূত্র অনুসারে যে যদি বেস সেম হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয়। তার মানে এখানে আছে sin থিটা আর এখানে আছে আমাদের sin থিটা। এখানে sin থিটার পাওয়ার হচ্ছে 1, তার মানে একটা sin থিটা, আর এখানে হচ্ছে 2m-2 সংখ্যক sin থিটা। তাহলে যেহেতু বেস সেম, তাহলে এটা আমরা যোগ করে দিতে পারি। তার মানে হচ্ছে 2m-2 আর এখান থেকে 1, তার মানে 2m-1। এখানে দেখেন 2m-1। সিমিলারলি এখানে cos 2n-2 আছে, আর এখানে cos আছে একটা, তাহলে এখানে 2n-2, তারপরে এখানে 1 যোগ করে দিলে হচ্ছে 2n-1 থিটা। দেখেন আমাদের এই প্রমাণটা হয়ে গেল। ওকে, তাহলে আমরা বিটা ফাংশনের দুইটা প্রবলেম করলাম, গামা ফাংশনের দুইটা প্রবলেম করলাম, আর আমাদের লাস্ট যে টপিকটা আছে হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রাল। ওকে, তো এই মাল্টিপল ইন্টিগ্রাল কিছুই না, জাস্ট একটু টেকনিক অবলম্বন করলে আপনারা মাল্টিপল ইন্টিগ্রাল আপনারা নরমাল একবার ইন্টিগ্রেশন করে আছেন। আর মাল্টিপল মানে হচ্ছে যে একের অধিক ইন্টিগ্রেশন যদি একসাথে থাকে তাহলে আমরা এখানে কি করব। আমি এখানে একটা প্রবলেম নিয়ে জাস্ট একটু আলোচনা করব, আর বাকিটা হচ্ছে যে আপনারা সিমিলারলি করে নিতে পারবেন। ওকে, এখানে হচ্ছে দেখেন দুইটা ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া আছে, তার মানে এটাকে বলা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন। ডাবল ইন্টিগ্রেশন তার মানে এখানে দুইটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, এখানে 6xy² দুইটা ভেরিয়েবল দেওয়া আছে, এখানে আছে dA, আর এখানে r তে রেজিয়ন বোঝাচ্ছে, আর এই রেজিয়নে হচ্ছে যে 2 to 4 আর 1 to 2 দেওয়া আছে। ওকে, রিমেম্বার এখানে যে দুইটা ইন্টিগ্রেশন আছে, তার মানে দুইটা লিমিট লাগবে আমাদের। তো একটা লিমিট হচ্ছে 2 to 4, তার মানে লোয়ার লিমিট 2 আপার লিমিট 4, আর একটা লিমিট হচ্ছে 1 to 2, একটা লিমিট হচ্ছে লোয়ার লিমিট 1 আর একটা হচ্ছে আপার লিমিট 2। তাহলে এখানে এই টাইপের যখন এই টাইপের জিনিসগুলো থাকবে, তাহলে প্রথমটা হচ্ছে যে x এর লিমিট, আর পরেরটা হচ্ছে আমাদের y এর লিমিট, তার মানে x এর লিমিট এটা আর y এর লিমিট এটা। ওকে, তো আমরা প্রবলেমে চলে যাই। আমাদের প্রবলেম দেওয়া আছে এটা, তাহলে আমি আগেই বললাম যে এটা হচ্ছে আমার x এর লিমিট। এই কারণে যেহেতু আমি এখানে xy না বললে আমি যদি 2 to 4 1 to 2 বলি, যে কোনোটা x এর হতে পারে, যে কোনোটা y এর হতে পারে। ডাবল ট্রিপল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে যে এই লিমিট গুলোকে একটু ডিফাইন করে দিতে হবে যে এটা কার লিমিট। তাহলে x = 2, যদি এখানে আমি x = 4 লিখি না, আপনারা চাইলে লিখতে পারেন। এটা যদি x = 2 হয়, অবশ্যই এটা x এর ভ্যালুই হবে। তার মানে x এর লিমিট হচ্ছে 2 to 4, যেখানে এটা আমার দেওয়া ছিল 2 to 4, আর y এর লিমিট হচ্ছে 1 to 2। ওকে, আর আমাদের ফাংশনটা দেওয়া ছিল 6xy², আর dA দ্যাট মিন্স বোঝাচ্ছে হচ্ছে আসলে এরিয়া, যে dA এরিয়া হচ্ছে আমরা জানি কি যে লেন্থ ইনটু উইডথ, তার মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে আমাদের dA সমান আমরা জানি হচ্ছে dx dy। তাহলে dx dy। ওকে, তার মানে এখানে আছে ডাবল ইন্টিগ্রেশন, একটা হচ্ছে x এর সাপেক্ষে, একটা হচ্ছে y এর সাপেক্ষে। তো এই ডাবল ইন্টিগ্রেশন বা ট্রিপল ইন্টিগ্রেশন বা মাল্টিপল ইন্টিগ্রেশন করার সময় আপনাদের জাস্ট একটা টেকনিক অবলম্বন বা একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি এখানে তো দুইটা একসাথে ইন্টিগ্রেশন করতে পারবেন না, আপনি যে কোনো একটা সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবেন। যদিও আমি এখানে প্রথমে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি এখানে, তো আপনারা চাইলে এখানে প্রথমে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারেন। তো প্রথমে আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, এই রেজাল্ট যা পাবো এই রেজাল্টটাকে পরবর্তীতে আমি আবার y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। আমি আবার রিপিট করতেছি যে এখানে আমার x এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতে পারি, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারি। প্রথমে আমি হচ্ছে যে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, এই ইন্টিগ্রেশনের রেজাল্ট যেটা আসবে সেটাকে আমি আবার y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ওকে, তাহলে আমার এখানে y এর ইন্টিগ্রেশনটা যা থাকবে, সে যে পর্যন্ত রেজাল্টটা না পাচ্ছি সেটা সেমই থাকবে। এবং এখানে দেখেন y এর টার্মে রেখে দিছি। এখন এইখানে হচ্ছে এই জিনিসটাকে প্রথমে আমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে 6 কনস্ট্যান্ট y² কনস্ট্যান্ট, কারণ এটা পার্শিয়াল ইন্টিগ্রেশন। আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেছিলাম।
যে যখন যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতাম সেই জায়গাটাতে তখন হচ্ছে যে অ্যানাদার ভেরিয়েবলটা কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে আমরা এখানে যেহেতু ইন্টিগ্রেশন করতেছি এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে অ্যানাদার আরেকটা ভেরিয়েবল আছে হচ্ছে যে আরেকটা ভেরিয়েবল আছে হচ্ছে ওয়াই, তাহলে এই ওয়াইটা কনস্ট্যান্ট, তার মানে 6y² কনস্ট্যান্ট। তাহলে আমার শুধু হচ্ছে যে এই এক্স এর হচ্ছে আমার ইন্টিগ্রেশন হবে। তাহলে এক্স এর ইন্টিগ্রেশন জানি আমি x²/2, তার মানে 6y² থেকে গেল, আর আমি এখানে হচ্ছে x² ইন্টিগ্রেশনটা করে দিলাম। ওকে, তা আমাদের এখানে পরবর্তীতে লিমিটটা এখানে বসাই দিতে হবে, এবং লিমিট যেহেতু আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি এবং লিমিটটা আমার এক্স এর, তো এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু আমরা এক্স এর জিনিসটাই এক্স এর ভ্যালুতেই আমরা এই 4 আর 2 টা রিপ্লেস করব। তাহলে এইটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই। সেটা হচ্ছে এখানে সিম্পলিফাই করার পর আমরা এখানে দেখেন 2 আর 6 কাটার পরে 3x² অথবা y²x² আমরা লিখতে পারি। পরবর্তীতে আমরা এই x এর জায়গায় প্রথমে আমি, যেহেতু আমার এই x এর যে লিমিটটা দেওয়া আছে সেটা হচ্ছে যে x এর লিমিটটা হচ্ছে আপনার এই ভ্যালুটা, এই আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা যদি x এর, তাহলে আমরা এখানে x এর জায়গায় শুধু এটা রিপ্লেস করতে পারবো, 3y² থেকে যাবে। 3y² থেকে গেল, প্রথমে আমি 4 রিপ্লেস করলাম, 4² তারপরে হচ্ছে -2²। এইটাকে ক্যালকুলেশন করার পরে আমি ফাইনালি দেখেন 36y² পেয়ে গেছি। এখন x এর কাজ শেষ আমাদের। তাহলে এখন দেখেন এই সিম্পল যে আপনি ডিফিন ইন্টিগ্রাল করেছেন সেই রকম একটা ইন্টিগ্রেশন ফর্মে মানে এখন আমাদের দাঁড়িয়ে গেছে। তাহলে 36y², তাহলে এই 36y² কোয়ার সাথে করলে ওই x⁴n এর যে ফর্মুলা আছে সেটাই হবে, 36 থেকে যাবে আর y³ এখানে 3 হয়ে যাবে। এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 12y³। পরবর্তীতে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে যে y এর জায়গায় 2 রিপ্লেস করব, এই যে 12 × 2³ মাইনাস y এর জায়গায় 1 রিপ্লেস করব 1³, তারপরে আমরা যে রেজাল্টটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 84। সিমিলারলি এখানেও একটা প্রবলেম আছে, এটাও একটা ডাবল ইন্টিগ্রেশন, আপনারা একটু দেখে নেবেন। শুধু খেয়াল রাখবেন যে এটা হচ্ছে x এর লিমিট, এটা হচ্ছে y এর লিমিট, আর d এর সমান dx dy লিখবো। আপনারা চাইলে প্রথমে x এর সাপেক্ষে, না হয় y এর সাপেক্ষে। আমার এখানে হয়তো এই প্রবলেমটাতে হচ্ছে যে প্রথমে আমি দেখেন এখানে আমি x এর সাপেক্ষে করেছিলাম, এখানে y এর সাপেক্ষে, এটা যে আগে x এর সাপেক্ষে করতে হবে বা পরে y এর সাপেক্ষে করতে হবে ব্যাপারটা এমন না। এটা আপনাদের যেটা আপনার সহজ মনে হবে, যেটা আপনার কাছে সুবিধা মনে হবে সেটা আপনারা করতে পারবেন। এই প্রবলেমটা আপনারা দেখে নেবেন। আমি ট্রিপল ইন্টিগ্রেশনটা একটু আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে এখানে আমাদের সরি একটা ট্রিপল ইন্টিগ্রেশন আছে। ট্রিপল ইন্টিগ্রেশন থাকলে তার মানে তিনটা ভেরিয়েবল থাকবে, তিনটা লিমিট থাকবে আমাদের। তাহলে প্রথমটা হচ্ছে আমার x এর লিমিট, পরেরটা y এর লিমিট, পরেরটা হচ্ছে আমাদের z এর লিমিট। ওকে, আর এর আগের প্রবলেম আমার d এ ছিল, তার মানে এরিয়া বোঝাচ্ছে, আর এটা কিন্তু ওই ট্রিপল ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি ভলিউম মানে আয়তনের ক্ষেত্রে হয়, আর আমরা আয়তন জানি হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাহলে এখানে dv, তার মানে এই dv সমান আমরা হচ্ছে পরবর্তীতে dx dy dz লিখবো, আর এখানে এটা x এর লিমিট, এটা y এর লিমিট, এটা z এর লিমিট, এইভাবে আমরা লিখে নেব। দেখেন আমি একটু দেখাচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট এটা ছিল x এর লিমিট, পরেরটা y এর লিমিট, পরেরটা z এর লিমিট, আর এই dv সমান হচ্ছে ভলিউমটাকে dx dy dz আকারে লিখে নিয়েছি। এবং এইখান থেকে প্রথমে আপনি যেটা মন চাবে, আমার এখানে হচ্ছে যে প্রথমে z এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করেছি, তারপরে এটা শেষ হয়ে গেলে পরে আমি হয়তো x এর তারপরে হচ্ছে যে x এর সাপেক্ষে, তারপরে হচ্ছে y এর সাপেক্ষে, এইভাবে পার্ট বাই পার্ট আমি করব। ওকে, আমি একটা একটা আলোচনা করে দিই। সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে z এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব, তার মানে শুধু z এর ইন্টিগ্রেশন হবে, আর 8xy হচ্ছে এখানে 8xy কনস্ট্যান্ট থাকবে। তাহলে 8xy রেখে দিলে z কে z এর সাপেক্ষে করলে হচ্ছে z²/2। পরবর্তীতে z এর ভ্যালুটা বসাইতে হবে। z এর ভ্যালুটা যদি আমি লিমিটটা বসাই, প্রথমে আমি z এর জায়গায় 1 রিপ্লেস করব, পরে হচ্ছে 0 রিপ্লেস করব। তো পরবর্তীতে দেখেন এখানে বসানোর পরে 1² আর হচ্ছে 0²/2, তার মানে 1/0, তার মানে আমি পেয়ে যাব হচ্ছে আপনার 4xy। তার মানে আমাদের z এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করা শেষ। তারপরে কি হচ্ছে যে দুইটার যে কোনো একটা সাপেক্ষে, আমি এখানে y সাপেক্ষে প্রথমে নিয়েছি, y লিমিটটা আমি নিয়েছি এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে সাথে, আর y সাপেক্ষে করলে এখানে হচ্ছে যে 4x আমাদের কনস্ট্যান্ট হবে, শুধু ইন্টিগ্রেশন হবে হচ্ছে y এর ইন্টিগ্রেশন হচ্ছে y²/2। পরবর্তীতে এই y এর জায়গায় হচ্ছে ফার্স্টে একটু সিম্পলিফাই করব, এখানে কাটাকাটি করা যায়, এটাকে ক্যালকুলেশন করলে 2xy² হবে। দেখেন এখানে 2xy²। পরবর্তীতে হচ্ছে y এর ভ্যালু 2 দিয়ে রিপ্লেস করব, দেখেন এই যে y এর ভ্যালু 2x থেকে যাবে, কমন জিনিস, তার মানে 2² - 1², 2² - 1², তার মানে এখানে রেজাল্ট পাবো আমি হচ্ছে 3, আর এখানে আছে 2x, তার মানে এখন পাবো আমি হচ্ছে এখানে 6x। এখন 6x আমার শুধু বাকি থাকলো x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা। তো 6 কে x এর সাপেক্ষে 6x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে 6 থেকে যাবে, x এর ইন্টিগ্রেশন হচ্ছে x²/2। এটা সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে 3x²।
তো এই 3x² 3x² এখন হচ্ছে আমরা আপার লিমিট বসাবো, লন বসাবো, 3 আমাদের কমন টার্ম, তাহলে 3 × 3² - 2² আমরা পাবো হচ্ছে 50। ওকে, তো আপনারা মোটামুটি আমি তো প্রত্যেকটা টপিক কভার করে দিলাম। আপনাদের যদি কোনো প্রবলেম হয়, যে প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করছি, আপনারা ওগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। আপনাদের কোনো প্রবলেম হলে আমাকে হচ্ছে মেসেঞ্জার অথবা গুগল ক্লাসরুমে আমাকে কাইন্ডলি জানাবেন। আমি আপনাদের যদি সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।